স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার স্যার, এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। হ্যাঁ, অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু ম্যাডাম একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ। মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি কোনো চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এর পিছনে কার হাত আছে? আমি এই হাত উপড়ে ফেলবো। এই সেমরি, এত দামি গাড়ি কই পাইলু? লগে আবার কতগুলো বডিগার্ডও, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আপা জান? মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়াছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হইছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোন একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো? তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার না আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসার। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেই তুমি কি করবা? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখব, সেটা কখনোই সম্ভব না। দেখো না তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়াইস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা, আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়। তোর কথার তো মাথা মুন্ড আমি কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না, লো ঘরাইও। কি বললো তোমার প্রথম স্ত্রী? কাজটা কি তোমাদের দেবে নাকি দেবে না? কাজ না দিয়ে কোথায় যাবে? আমার কাজ আমি ঠিকই আদায় করি। দেখো, কাজ আদায় করতে গিয়ে আবার ভালোবেসে ফেলো না। কিসের ভালোবাসা? ও আমার সাথে প্রতিশোধ নিচ্ছে, আমি কোনোভাবে ওর কাছে হার মানবো না। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি ওকে পুরোপুরি ছেড়ে দিয়ে বাকিটা জীবন আমাকে নিয়ে কাটাবে। আজ আমি তোমাকে আবারও বললাম, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমার সাথে থাকবো। ম্যাডাম আসবো? আসেন আসেন। ম্যাডাম, জি। এই ড্রেসগুলো আপনার জন্য বানানো হয়েছে, এখন থেকে এগুলো আপনি ব্যবহার করবেন।
আর গুলশানে যে আলিশান বাড়িটা আছে ওই বাড়িতে আপনি শিফট হয়ে যাবেন। না না, এগুলো আপনি কি কইতাছেন? এইসব জামা কাপড় আমি পরতে পারতাম না। আর তাছাড়া আমি আমার আব্বা আম্মার কাছে থাকবো, বসিতে থাকবো, আমি হেনে যামকে। ম্যাডাম, এগুলো সবকিছু আপনার। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক। কোটিপতিরা কি বসে থাকতে পারে? হেটা ঠিক আছে, কিন্তু আমি তো আর ছোটবেলা থেকে এত কোটিপতি আসছিলাম না, হঠাৎ করে হয়েছি। তাছাড়া আমি আমার বাপ মারা অনেক ভালোবাসি। হ্যাঁ গো স্যার, আমি থাকতে পারব না। আমি বস্তির মানুষ, বস্তিতেই ভালো। সত্যি ম্যাডাম, আপনি অদ্ভুত মানুষ। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কত কিছু করতো। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েও বস্তির মায়া ছাড়তে পারছেন না। আপনি অসাধারণ। আচ্ছা, আমার না খুব জানার ইচ্ছা, আমি যদি কোটিপতি হই তাহলে তো কোটিপতির ঘরেই বড় হওয়ার কথা। হঠাৎ করে কেমনে হারাই গেলাম বা বস্তিতে চলে গেলাম, কি হইলো? আপনি যদি জানেন তাহলে ঘটনা একটু কন না। জি ম্যাডাম, আপনি কাজ করুন, এগুলো ম্যাডামের ড্রেস নিয়ে যান। ম্যাডাম, আপনার যখন 1 বছর বয়স তখন আপনার মা আপনাকে নিয়ে একটা শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য। আপনার মা শপিংয়ে এত ব্যস্ত ছিলেন যে একজন লোক আপনাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা সেই শপিং মলের সিসি ক্যামেরা দেখে চোরের দেখা পাই ঠিকই, কিন্তু চোরের সন্ধান পাই না। আপনার বাবা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও সেই চোরের সন্ধান মিলেনি। এই তো কিছুদিন আগে আমরা সেই চোরের সন্ধান পেয়েছি। তার মাধ্যমে জানতে পারি যে সেই চোর পুলিশের ভয়ে আপনাকে বস্তির পাশে একটা ডাস্টবিনে রেখে যায়। সেখান থেকে আপনার বর্তমান বাবা মা আপনাকে তুলে নিয়ে মানুষ করে। আসলে হেরা যদি আমার মানুষ না করতো, না জানি আমার কি হতো। ম্যাডাম, আমাদের সালিমা বিল্ডার্সের এই প্রজেক্টের কাজটা কাকে দিবেন? ও হ, এইটা না আমি ঠিক করে ফেলাইছি। ঠিক করে রেখেছেন? কাকে? কেমনে জামনে রে কই, ওই যে প্রথম দিন আমি আইলাম না, আমার পরে একটা লোকে আমার অপমান করলো। স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি ঠিক করছি আমগো হাউজিং সোসাইটির ওই প্রজেক্টটা ওই লোকটারই দিন। কি বলেন ম্যাডাম? তো বেয়াদব একটা ছেলে। আমি তো চিন্তা ভাবনা করেছি যে আমি ওকে এমন শিক্ষা দেবো যে ও কোথাও যেন কাজ না করতে পারে। না না, কাজটা আপনি দেন। এখানে অনেক ঘটনা আছে, আমি আপনার পরে সব খুইলা কম। হ্যালো, আমি শালিমা বিল্ডার্সের ম্যানেজার রমজান বলছিলাম। আপনি কি রাতুল সাহেব বলছেন? জি আমি রাতুল বলছি। আমরা আমাদের নিউ প্রজেক্টের দায়িত্বটা আপনাকে দিতে চাই। কি? আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে আসেন। আমি কাজটা পেয়েছি? জি, আমাদের ম্যাডাম আপনার জন্য কাজটা সুপারিশ করেছেন। ওহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হয়েছে স্যার, আপনি তো খুশি কেন? 100 কোটি টাকা শালিমা বিল্ডার্সের কাজটা আমি পেয়ে যাচ্ছি। হ্যালো, শালিমা বিল্ডার্স থেকে রাতুলকে কল করা হয়েছে। তাদের নিউ প্রজেক্টের দায়িত্ব তারা রাতুলকে দিতে চায়। কি? তুমি কি শিওর? হ্যাঁ, আমি 100% শিওর। কি হয়েছে? মেঘলা রাতুলকে প্রজেক্টটা দিয়ে দিয়েছে। কি? হ্যাঁ, আমি ওকে বারবার বললাম এই প্রজেক্টটা যেন আমাকে দেয়, ও আমাকে দিল না। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমি ভিতরে যাব। আর এত বড় সাহস আমার কোম্পানির টেন্ডার রিজেক্ট করে? এরকম চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? কেন চেঁচামেচি করছো তুমি বুঝতে পারছো না?
তুমি কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো? তুমি কি আমার সাথে প্রতিশোধ দিচ্ছ? প্রতিশোধ? আর আপনার কি আশ্চর্য, কোম্পানি যারা যোগ্য মনে করছে তারই প্রজেক্টটা দিছে। আপনি শুধু শুধু চিৎকার করে তো কোনো লাভ নাই। যোগ্য? রাতুলকে তোমার যোগ্য মনে হয়? ও তো একটা বেঈমান। তুমি জানো না ও যে কোম্পানির ওনার, সেই কোম্পানির আসল মালিক হচ্ছে আমি। ও তো আমার সাথে বেঈমানি করে আমার সবকিছু নিয়ে নিয়েছে। ও আচ্ছা, রাতুল বেঈমান। রাতুল যদি বেঈমান হয়, আপনি কি করছেন মনে নেই আপনার? আমি কি করেছি? সহজ সরল মানুষের জীবন নিয়ে আপনি সিনেমিনি খেলছেন। কোটিপতি হওয়ার নেশে আপনি এত নিচে নামতে পারেন? আপনার কাছে তো ভালোবাসার কোনো দামই নেই। আপনি রাতুলের কি বলতে আসছেন? রাতুলের চাইতে তো আপনি বড় বেঈমান। হ্যাঁ, আমি বেঈমান। তুমি একদম সত্যি বলেছো। আমি বেঈমানি করেছি। তোমার ফ্যামিলির ভালো করতে যে আমি নিজের সাথে বেঈমানি করেছি। মিস্টার অনিক, আপনার এই বানোয়াট মিথ্যা গল্প এখানে আর চলবে না। অন্য জায়গায় গিয়ে দেখান যান। আমার চোখের দিকে তাকাও। আমার চোখ কি মিথ্যা বলছে? আসলে কি জানো, অকৃতজ্ঞরা কখনো উপকার স্বীকার করে না। তুমি একটা অকৃতজ্ঞ। আমি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি চিৎকার করে কথা বলছেন। একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না। সিকিউরিটি, ওনাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসছো। কত বড় সাহস যে সালিমা গ্রুপে হেড অফিসে এসে চিৎকার করে কথা বলছে। কে আপনি? আমি কে সেটা আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। তার সাথে আমার রিলেশন কি? ম্যাডাম, কে উনি? কি সম্পর্ক আপনার সাথে ওনার? সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্ক আছে। উনি হইল গিয়ে আমার আগের অফিসের বস। আর আমি ওনার অফিসের সামান্য একটা কাজের বুয়া। ঠিক বলছি না মিস্টার অনিক সাহেব? কি মিস্টার অনিক, আপনি বলেন আপনি আমার চিনেন কিনা? হ্যাঁ, চিনি। চিনেন যেহেতু, তাহলে এটাও কন কিভাবে চিনেন? ও আমাদের অফিসে কাজ করতো। কি হলো, কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি উত্তর পেয়ে গেছেন না? গতকালকে আপনি খারাপ ব্যবহারের জন্য এই কাজটি হারিয়েছেন। যান, বেরিয়ে যান এখান থেকে, যান। আসসালামু আলাইকুম। আপনি এখনো চায়ের দোকানে বসে আছেন? আপনাকে তো চা বিক্রি করে মানাচ্ছে না। আপনার মেয়ে এখন কোটিপতি। আপনার তো এখন চলাফেরা করা উচিত 3 স্টার, 5 স্টার, 7 স্টারে। এই টিনের চালের চায়ের দোকানে আপনি এখানে বসে আছেন, এটা তো আপনার সাথে যাচ্ছেন। তুমি এখানে কেন আইছো? তোমার তো এখন আহনের কথা না। তুমি থাকবা এখন অন্য জায়গায়। ও আচ্ছা, এখন আমি আপনার চোখে শত্রু হয়ে গেছি? সেদিন না বলে গেলাম আপনার মেয়েকে খারাপ পথে যেতে দিয়েন না। খোঁজ খবর রাখেন আপনার মেয়ের। কেন, সে কি করছে? কি করে না আমাকে সেটা বলেন। আপনার মেয়ে
একটা অকৃতজ্ঞ বেঈমান। ভাই টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো। তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের। গরিব ঘরে রাজপুত্র 14 নাটকটি অত্যন্ত নাটকীয় মোড় নিয়ে শেষ হয়েছে, যেখানে মেঘলা তার নতুন ক্ষমতা ও সম্পদের পরিচয় দিয়ে অনিক ও রাতুলের উপর চরম প্রতিশোধ নিতে শুরু করেছে। নাটকের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী পর্বে কি ঘটতে পারে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। মেঘলা যে এক সময় বস্তিতে থাকতো এবং অনিকের অফিসের সামান্য কাজ করত, এখন সে 1000 কোটি টাকার মালিক শালিমা বিল্ডার্সের কর্ণধর। গত পর্বে দেখা গেছে সে তার সাবেক স্বামী অনিক এবং বেঈমান রাতুলকে চরম অপমান করেছে। অনিক ও রাতুলকে নিজেদের গালে নিজেরাই জুতা মারতে বাধ্য করার মাধ্যমে মেঘলা বুঝিয়ে দিয়েছে যে সে আর আগের সেই দুর্বল মেয়ে নয়। আগামী পর্বে সবচাইতে বড় চমক হতে পারে রাতুলের দেউলিয়া হওয়া। রাতুল শালিমা বিল্ডার্সের প্রজেক্ট পাওয়ার আশায় ব্যাংক থেকে 300 কোটি টাকা লোন নিয়েছে। ব্যাংকের শর্ত অনুযায়ী যদি শালিমা বিল্ডার্সের সাথে চুক্তি বাতিল হয় তবে তাকে 15 দিনের মধ্যে ব্যাংকের সব টাকা ফেরত দিতে হবে। মেঘলা অত্যন্ত পরিকল্পিতভাবে রাতুলকে এই ফাঁদে ফেলেছে। আগামী পর্বে দেখা যাবে মেঘলা রাতুলের প্রজেক্টটি বাতিল করে দেবে, ফলে রাতুল ব্যাংক লোন পরিশোধ করতে না পেরে পথে বসবে। অনিক এখন বুঝতে পারবে যে মেঘলা তাকে ডুবানোর জন্য নয়, বরং তার মঙ্গলের জন্যই সবকিছু করেছিল। সে মেঘলার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে, তবে মেঘলা তাকে সহজে ক্ষমা করবে না। অনিক যখন জানতে পারবে যে মেঘলা আসলে কোনো খারাপ পথে যায়নি, বরং পরিস্থিতির শিকার হয়ে তাকে অন্য একজনকে বিয়ে করতে হয়েছিল তার বাবার চিকিৎসার জন্য, তখন অনিকের অনুশোচনা আরো বাড়বে। মেঘলা হয়তো তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে তার অহংকার চূর্ণ করে দেবে। মেঘলা কিভাবে হারিয়ে গিয়েছিল এবং কিভাবে বস্তিতে বড় হলো সেই রহস্যটি পুরোপুরি উন্মোচিত হবে। মেঘলার আসল বাবা মা তাকে খুঁজে পাওয়ার পর তার সামাজিক মর্যাদা পুরোপুরি বদলে যাবে। তবে মেঘলা তার বর্তমান বাবা মাকে ছাড়বে না, যারা তাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে। আগামী পর্বে দেখা যাবে মেঘলা তার বস্তির বাবা মাকে এক আলিশান বাড়িতে নিয়ে যাচ্ছে, যা এই গল্পের এক আবেগময় মুহূর্ত তৈরি করবে। গরিবের ঘরে রাজপুত্র এই নাটকের 15 নম্বর পর্বে আপনারা আরো দেখতে পাবেন যে অনিক এবং রাতুলের মধ্যে এক চরম শত্রুতা শুরু হবে। রাতুল অনিকের কোম্পানি থেকে বেইমানি করে সবকিছু ছিনিয়ে নিয়েছে। যখন রাতুল মেঘনার কারণে বিপদে পড়বে তখন সে অনিককেও দোষারোপ করতে পারে। অন্যদিকে অনিক ও রাতুলের উপর প্রতিশোধ নিতে চাইবে। তাদের এই লড়াই মেঘলার জন্য আরো সুবিধাজনক হয়ে উঠবে। সবকিছু বিবেচনা করে বলা যায় যে আগামী পর্বটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে। আগামী পর্বে মেঘলার বুদ্ধিমত্তার কাছে রাতুল ও অনিক দুইজনই পরাজিত হবে। বেইমানির শাস্তি হিসেবে রাতুল তার সর্বোচ্চ হারাবে, আর অহংকারের শাস্তি হিসেবে অনিক তার ভালোবাসাকে চিরতরে হারাবে। মেঘলা এক অপরাজয়ের নারী হিসেবে অভিভূত হবে, যে কিনা অন্যায়ের বিচার করতে জানে। তাই বলা যায় গরিবের ঘরের রাজপুত্র এই নাটকটির 15 নম্বর এপিসোডটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে যাচ্ছে। আজকের পর্বটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।